আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এক সপ্তাহ ধরে পরিকল্পনা করছি কক্সবাজার যাওয়ার জন্য। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা মিজানুর রহমান আজহারির মাহফিল রেকর্ড করতে যাব। কক্সবাজার সেখান থেকে খুবই নিকটে। ভাবলাম এক খরচে দুই কাজ করে আসি। আমাদের নোয়াপাড়া যশোর থেকে কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কত খরচ হচ্ছে এখান থেকে সেটাও জানাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই প্রত্যাশায় এখনই রওনা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো গতকাল ভিডিও দেখছিলেন যে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভাই আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, এই দেখেন আমার কাছে কত কি, আর খালিদ নেচে আসছে কি, সে নেচে একটা ব্যাগ। আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হলাম। তারপর আমরা বাজারে গিয়ে সিএনজিতে করে তারপর নোয়াপাড়ায় গেলাম। নোয়াপাড়া থেকে আমরা শঙ্কর পাশা হয়ে নোয়াপাড়া টিকিট কাউন্টারে গেলাম। আর এর মধ্যে আমি আর আমার বন্ধু গল্প করতে করতে যাচ্ছিলাম যে আমরা কত অল্প সময়ের ভিতরে একটা সাকসেসফুল ইউটিউব জার্নিতে চলে এসেছি। আর আমার এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমার কিছু জিনিসপত্র কেনা দরকার। তাই আমরা ঢাকায় যাচ্ছি। ঢাকায় নেমে সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমরা আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। তাহলে মানে গুলিস্তান লাভলে কি পল্টনে যেতে সুবিধা হবে? আমরা নড়াইল এক্সপ্রেস হয়ে তারপরে হচ্ছে গুলশান যাব। তো গুলিস্তানে যে কাউন্টারগুলো আছে ওখান থেকে তো ডাইরেক্ট চট্টগ্রামে গাড়ি পাওয়া যাবে। কক্সবাজার হ্যাঁ, ওইখান থেকে যাবো, ওখানে কাজ রয়েছে। ওই ফকিরা বলে গেলে সব পাবে। আপনার পল্টনে বলে যায়, পল্টন থেকে ফকিরা বলে আর একটু কাছে। 1 2 C34 কোনটা দেবো? C34 দেন। আপনার কয়টা? দুটো আচ্ছা C34 C34 দিলাম আপনাকে। বা D34 দিলেও ভালো হয়। মোবাইল নাম্বার বলেন। মোবাইল 019 হ্যাঁ 37। থেমে গেলে ঢাকার উদ্দেশ্যে রেস্টে আছে, পানি খাচ্ছে ভাই। ভাত খাওয়াছে সকালে? অল্প করে খাইছি ভাত। নড়াইল এক্সপ্রেসের টিকিট কাটলাম। টিকিট কেটে তারপর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের গাড়ি হচ্ছে 10টা 25-এ। হ্যাঁ যাবো। তো এখান থেকে আমাদেরকে গুলিস্তান নামাই দিবে। আর এখানে জনপ্রতি টিকিটের মূল্য 500 টাকা করে রাখছে। যথাসময়ে আমাদের গাড়ি টিকিট কাউন্টারে এসে পৌঁছেছে। আমরা এখন গাড়িতে উঠে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দ্রুত গতিতে লোকাল রাস্তা হয়ে আমরা অতিক্রম করছি অনেক দূর। তারপর আমরা ভাঙা পার হয়ে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি। বন্ধু, জি, আমার আর কত অনুভূতি দূর? কি? আর বেশি টাইম লাগবে না, হয়তো ঢাকা পৌঁছাইতে আমাদের সর্বোচ্চ 1-1.5 ঘন্টা লাগবে। প্রথমবারের মতো আমি আর আমার বন্ধু পদ্মা সেতু পার হচ্ছি। তো এর অভিজ্ঞতাটা দারুণ ছিল। পদ্মা সেতুর টোল প্লাজায় আসার সাথে সাথে আমি ক্যামেরা ওপেন করে ভিডিও করা শুরু করলাম আর কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এদিকে ইব্রাহিম বসে বসে ঘুমাচ্ছিল আর ফোন টিপতেছিল। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনারা কে কতদিন আগে পদ্মা সেতুতে উঠেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ঢাকায় এসে পৌঁছেছি। এখন গুলিস্তানের প্রায় কাছাকাছি। আমরা জ্যামে আটকা পড়েছি। জ্যামটা খুব কষ্টদায়ক, যারা ঢাকা আসবে তারাই বুঝবেন। আসতে পথে খুব একটা বাধা বিপত্তি না, তবে ঢাকার ঢোকার মুখেই জাম শুরু হয়েছে। এই জামটা আসলে আমাদের জন্য আসলে সুখকর না, আর এই জামের সাথে আমরা পরিচিত না। তো আমাদের এই অল্প পথ, যেটা 10 কিলোমিটার মতো, সেই পথটা যাইতে আমাদের মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় অলরেডি চলে গেছে। বিভিন্ন ছেঁচড়াচল গুলিস্তানে অবস্থান করে, সেই ভয়তে আমরা কিন্তু ক্যামেরা বাইরে দিচ্ছি না দর্শক। এই জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা জানি না। অবশেষে আমরা নেমে গেলাম রাস্তার পরে।
ওই যে আমি হচ্ছে বাইতুল মুকাররমের সামনে আছি, বুঝছেন, আমরা হাঁটতেছি, ওইখান থেকে রিক্সা নিব কি? আমরা গুলিস্তানে নেমে তারপর আমরা বাইতুল মোকাররমের পাশ দিয়ে আমাদের এক আঙ্কেলের বাসায় যাচ্ছিলাম, যে ওনার ওখানে একটু রেস্ট করে আমরা তারপর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাব, কারণ ওখানে আমরা নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে ক্যামেরা কিনতে চেয়েছিলাম। আঙ্কেল বলছিল এখান থেকে ওনার বাসা অনেক দূরে, এজন্য ওনার বাসায় না গিয়ে আমরা ওনার অফিসে থাকার সিদ্ধান্ত নেই। ঢাকার যানজটপূর্ণ এই রোডঘাটের আমরা চলাচলে অভ্যস্ত নই, আমাদের কাছে খুবই বিরক্ত লাগতেছিল। এই ঢাকায় যেমন মানুষের অভাব নেই, ঠিক বিল্ডিংয়েরও কোনো অভাব নেই। আসলে একটা শহর বসবাস উপযোগী হতে গেলে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, যে ধরনের মুক্ত আবহাওয়া থাকা দরকার, সে আবহাওয়া বর্তমানে ঢাকা শহরে নেই, এটা আমরা সকলেই তো জানি। কথা বলতে বলতে দুই বন্ধু প্রায় আমরা চলে এসেছিলাম রিক্সায় করে পল্টনের দিকে। তো পল্টনের পাশে আঙ্কেলের অফিস ছিল, তো এক ভাইকে পাঠালো আমাদেরকে রিসিভ করার জন্য। তো উনি আমাদেরকে এসে রিসিভ করে নিয়ে গেল। আমার বন্ধু আমাকে বারবার সতর্ক করছিল যে এখানে খুবই চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি ওকে বলছিলাম যে যা হবার হোক, আমি আমার ক্যামেরা বের করে আমি ভিডিও করব। আলহামদুলিল্লাহ যে এখানে আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। লিফটে করে 8 তলায় আঙ্কেলের অফিসে আমরা গেলাম, সেখানে ব্যাগপত্র রেখে তারপর আমরা আবার বের হলাম সাথে সাথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে। বসুন্ধরায় যাওয়ার জন্য আমাদের দুইটি মাধ্যম ছিল, একটা হচ্ছে মেট্রো রেল হয়ে আমরা ওখানে যাব, আর হচ্ছে বাস হয়ে আমরা যাব। আমরা সিদ্ধান্ত নিলাম মেট্রো রেলে কখনো আমরা উঠিনি, তো আজকে ফার্স্ট টাইম আমরা মেট্রো রেলে করে যাব এবং এর অভিজ্ঞতাটা কেমন সেটা দেখব। আমরা এখন কাউরান বাজারের দিকে যাব। তো কাউরান বাজারে যাইতে গেলে আমাদের মেট্রো রেল হয়ে যাইতে হবে। টিকিট কাউন্টারে দাঁড়ায় আছি, টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়, সিরিয়াল মেনটেন করে তারপরে আমাদেরকে টিকিটটা কাটতে হবে। তো এখনও মনে হয় আধা ঘন্টা লাগবে, এখানে অভিজ্ঞতাটা খুব একটা ভালো না। বহুত কষ্টের পর 2টা টিকিট। আমরা 2 তলা থেকে টিকিট সংগ্রহ করে তারপর 3 তলার দিকে রওনা দিলাম। আমরা যে কার্ডটা সংগ্রহ করেছিলাম এই কার্ডটা নির্দিষ্ট স্থানে ধরার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আর সামনে যে ছোট ভাইটাকে দেখতে পাচ্ছেন কালো শার্ট পরা, এই ছেলেটা আমাদেরকে বেশ সাহায্য করছিল। আচ্ছা আচ্ছা, তো চলন্ত সিঁড়িতে করে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষায় আছি। এখানে অনেক যাত্রী, প্রচুর যাত্রী। লাইনে দাঁড়াতে হবে? আচ্ছা আচ্ছা, গেটের লাইনে। আমরা যাব হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। হ্যাঁ, কারণ বাজারে। তো একটা রেল এটাতে উঠবে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ট্রেনটাও চলে আসছে আলহামদুলিল্লাহ। কারণ বাজার স্টেশন নেক্সট। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন কারওয়ান বাজার। This train is bound for Uttara North. Next station is Karwan Bazar. এই কার্ডটা এনএফসি কার্ডের মতো। কত টাকা জরিমানা? তো আমাদের ভাই, ছোট ভাই আছে, তো আমাদেরকে হেল্প করতেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ খুব হেল্পফুল, আমরা হেল্প করার মানুষও পেয়ে যাই যথাসম্ভব। ছোট ভাইয়ের নাম কি? মারুফ। আচ্ছা, বাসা কোথায়? ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো আলহামদুলিল্লাহ। এদিকে ইব্রাহিম লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতেছিল। লিটন ভাই হচ্ছে ইব্রাহিমের ফুফাতো ভাই। লিটন ভাই আমাদেরকে জানালো যে আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বন্ধ। তখন আমরা কি করব আসলে ভেবে পাচ্ছিলাম না। অবশেষে লিটন ভাইয়ের সাথে দেখা হলো। আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের সাথে সাথে ফোন দিলাম, ফোন দিয়ে জানালাম যে তাদের অন্য কোনো শাখা আছে কিনা যেখান থেকে আমরা আজকেই ক্যামেরাটা নিতে পারি। তো তারা জানালো কালকে আসতে হবে, এজন্য আমরা আর দেরি না করে সাথে সাথে আমরা চিন্তা করলাম যে আমরা ফিরে যাই। আমার হঠাৎ মনে পড়লো বাইতুল মোকাররম শপিং কমপ্লেক্স যেখান থেকে আমরা এসেছি সেখানেও তো ক্যামেরা বিক্রি হয়।
গুগলে সার্চ করে আমি ক্যামেরা বাজারের সন্ধান পাই। আমি আগে থেকেই জানি যে ক্যামেরা বাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তো সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। যেই বলা সেই কাজ, ইব্রাহিমকে বললাম যে তুই একা একা আবার ফিরে যা, আর আমি হচ্ছে লিটন ভাইয়ের সাথে বাইকে করে আমরা ক্যামেরা বাজারে গিয়ে সেখান থেকে ক্যামেরা কিনতে থাকি। এখন এখানে গাড়ি ভাই পার্ক করতেছে, গাড়ি পার্ক করে তারপরে আমরা এই মার্কেটের ভিতরে ঢুকবো, সেখানে দেখবো যদি ক্যামেরাটা পছন্দ হয় তাহলে ক্যামেরাটা কিনবো। এই পর্ব আর বড় করছি না, আগামী পর্বে দেখবেন আমরা কোন ক্যামেরা কিনছি, কত টাকা দিয়ে, টোটাল আমরা কত খরচ করেছি ক্যামেরার পিছনে। তো এই পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।